ওটা কালু না? কোদাল নিয়ে কোথায় যাচ্ছে? এ কালু, এত রাতে তুই কোদাল নিয়ে কোথায় যাচ্ছিস? ভাই, ওই জমিদার বাড়িতে। ওই জমিদার বাড়ি? ওখানে গেলে কেউ জীবিত ফিরে আসে না। তুই কেন যাবি ভাই? তুই তো জানিস ভাই, আমার দুটো মেয়ে বিদারি, টাকার অভাবে বিয়ে দিতে পারছি নি। লোকের মুখে শুনেছি ওই জমিদার বাড়িতে নাকি সোনা দানা পাওয়া যায়। যদি কিছু পাই তাহলে মেয়ে দুটোর বিয়ে দিতে পারবো। তাই বলে তুই জীবনে ঝুঁকি নিবি নাকি? তুই আমাকে ভালোবাসিস নি ভাই, হ্যাঁ আমি যাবই। কালু, যাসনি কালু, কালু! হ্যালো ডার্লিং, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। আমি তোমার সাথে কালকে দেখা করতে চাই। হ্যাঁ, কালকে আমার সাথে দেখা করবা? কোথায়? সোনার বাংলা রেস্টুরেন্ট। ঠিক আছে, কাল বিকাল 3টের সময় চলে যাবো। ঠিক আছে, এখন রাখছি জান। হিপি হুররে, হিপি হুররে। টনি টনি, সেই মেয়েটা বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল না, ওকে পটি ফেলেছি। কালকে সোনার বাংলা রেস্টুরেন্টে দেখা করতে যাবো। এই তুই কথা বলছিলি কেন? আরে সব পুরানো ঘর পর কি দেখছি? তুই তো সারাদিন মেয়েই ব্যস্ত। এই ঘরটা দেখ, এখানে যদি আমরা যেতে পারি না তাহলে আমরা বড় লোক হয়ে যাব। তখন আর তোকে মেয়েদের পেছনে ঘুরতে হবে না, মেয়েরাই তোর পিছনে ঘুরবে। ওই ভাঙা ঘরে কি এমন আছে যে আমরা বড় লোক হয়ে যাবো? এটা হচ্ছে অনেক পুরনো এক জমিদার বাড়ি, এখানে অনেক গুপ্তধন আছে। যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা মালামাল হয়ে যাবো। মালামাল হব না, আমাদের জীবনের বেহাল হয়ে যাবে। এ কথা বলছি কেন? আমিও শুনেছি যেখানে গুপ্তধন থাকে সেখানে জিন পড়ু থাকে, আর আমরা আনতে যাবো আমাদেরকে সারে ভাবছি। আর ওসব ভূতপাত বলে কিছু হয় না রে, তোকে আমার সঙ্গে যেতে হবে। চল রে লেখা। না বাপু, আমারও তো লোভ নাই, পারলে তুই যা। শালা তো যাবে না রে। হে বিশু, ওখানে হেব্বি সুন্দর সুন্দর মেয়ে আছে, তুই যাবি কি বল, নালে মনে খাবলি চলে যাবো। হ্যাঁ তাই নাকি? ঠিক আছে ভাই, আমি যাবো, কাউকে নিয়ে যেতে হবে না। ঠিক আছে, রেডি হইলে। এই টনি, তুই যে বললি এই এলাকায় মেয়ের গাদা, একটা তো দেখতে পাচ্ছিনি, সবই তো বন জঙ্গল। আর ঠিক দেখতে পাবি, যত। আচ্ছা দাদু, এই গ্রামে যে পুরনো জমিদার বাড়িটা আছে ওটা কোন দিকে? না না, আমাকে ও কথা কিছু জিজ্ঞেস করো না, আমি জানিনি, আমি জানিনি। আর কি হলো দাদা, চলে যাচ্ছেন যে? ঠিকানাটা বলে যান। আমি ও কথা বলতে পারবো না, আমার দুটো ছেলে ওখানে কি মারা গেছে, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আমি ওখানে যাবো না, ওই দাদু দুটি ছেলে মরে গেছে, আমাকে তুই বাড়ি লিচ ভাই, বাড়ি লিচ। এই বিশু, ওই থেকে একটা মেয়ে আসছে। মেয়েটা দারুণ দেখতে তো। এই টনি, লাইন দিয়ে কই দে না ভাই। হ্যাঁ অবশ্যই করে দেবো, তুই তো আমার সঙ্গে তোকে যেতে হবে, যাবি? আরে আমি যাওয়ার লেগে তো এসছি, চ। বলছিলাম এখানে পুরনো জমিদার বাড়িটা কোথায়? আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ আমি বলছি, নদিয়া থেকে আসছি। ও, কিন্তু আপনারা এখানে কি করতে যাবেন? ওইখানে অনেক বিপদ, মানুষজন কেউ যায় না। আমি ওইটা ওকে বুঝাতে শুনো, কিন্তু ও বুঝছে না। তুমি একটু ভালো করে বুঝাও না। ছাড় আমার হাত, অসভ্য কথাকার। কিরে টনি, আমাকে মারলো যে? তোমাকে মারবে না তো চুমু খাবে নাকি? এটা অচেনা মেয়ের গায়ে হাত দিছো, চল না কাউকে জিজ্ঞেস করে কি। এই টনি, আর ভিতরে যাসনি, আমার ভীষণ ভয় লাগছে। কোনো ভয় নাই, তুই আমার সঙ্গে আয়। এই টনি, ডানে ভাই জানি কেমন হাওয়া হয়েছে, আমার ভীষণ ভয় লাগছে, বাড়ি লিচ না ভাই। এই চুপ কর। টনি আর সামার
তাদের পুরনো এসইউভি গাড়িটা নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে ফিরছিল। দুপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে পাইন গাছের ফাঁক দিয়ে চাঁদের ফ্যাকাশে আলো ঠিকরে পড়ছে। টনি স্টিয়ারিং ধরে আছে আর সামার জানালার বাইরে তাকিয়ে ছিল। হঠাৎ সামার চিৎকার করে উঠল, টনি, থামো! ব্রেক কষো! টনি সজোরে ব্রেক চাপল। গাড়ির চাকা মাটির রাস্তায় ঘষা খেয়ে এক বিকট শব্দ করল। হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার একদম কিনারে একটা মেয়ে বসে আছে। পরনে ছিঁড়ে যাওয়া সাদা জামা, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। সে নড়ছে না, শুধু পাথরের মতো স্থির হয়ে আছে। টনি ভয়ে ভয়ে গাড়ি থেকে নামল। সামারও তার পিছু নিল। তারা কাছে গিয়ে দেখল মেয়েটির শরীর কাঁপছে। সামার তার কাঁধে হাত রাখতেই মেয়েটি আর্তনাদ করে উঠল। তার চোখে যে আতঙ্ক ছিল তা দেখে টনি আর সামারের বুক কেঁপে উঠল। মেয়েটি কোনো কথা বলছিল না, শুধু ফাঁকা চোখে অন্ধকারের দিকে তাকিয়েছিল। দ্বিতীয় অধ্যায়, অচেনা অতিথি। বাড়িতে নিয়ে আসার পর মেয়েটির নাম জানা গেল সালমা, কিন্তু সে কথা বলত খুব কম। সামার তাকে নিজের বোনের মতো যত্ন করতে লাগল। প্রতিদিন সকালে তাকে গরম দুধ আর নাস্তা দিত, কিন্তু সালমা শুধু জানালার বাইরে তাকিয়ে থাকত, যেন সে কারো অপেক্ষায় আছে অথবা কারো ভয়ে সিঁটিয়ে আছে। ডাক্তার এসে যখন তাকে পরীক্ষা করলেন, তিনি টনিকে আলাদা করে ডেকে বললেন, টনি, এই মেয়েটি সাধারণ কোনো মানসিক ট্রমার শিকার নয়। তার শরীরে অসংখ্য পুরনো ক্ষত আছে। মনে হচ্ছে কেউ তাকে দীর্ঘদিন আটকে রেখেছিল। টনি আর সামার নিজেদের মধ্যে আলোচনা করল। তারা ঠিক করল সালমাকে তারা কখনোই ছেড়ে দেবে না। কিন্তু তারা জানত না, এই দয়া তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। তৃতীয় অধ্যায়, বিষাক্ত ভোজ। সুস্থ হওয়ার কয়েকদিন পর সালমা প্রথম হাসল। সে বলল, তোমরা আমার জন্য যা করেছ তার ঋণ আমি শোধ করতে পারব না। আজ রাতে আমি তোমাদের জন্য নিজের হাতে রান্না করব। রান্নাঘরের মশলার ঘ্রাণে সারা বাড়ি ম ম করছিল। কিন্তু যখন খাবার টেবিল সাজানো হলো, সামার লক্ষ্য করল সালমার হাত কাঁপছে। টনি এক চামচ মুখে দিয়েই থমকে গেল। তরকারিটা এত নোনতা আর ঝাল যে মনে হচ্ছিল গলায় আগুন লেগে গেছে। কিন্তু টনি সালমার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অসাধারণ হয়েছে সালমা। সালমা যখন নিজে খেতে শুরু করল, তখনই ঘটল অঘটন। সে খাবারটা মুখেই দিতে পারল না। তার মুখ নীল হয়ে গেল। সে কাশতে কাশতে মেঝেতে লুটিয়ে পড়ল। সামার চিৎকার করে উঠল, টনি, ও দম নিতে পারছে না। চতুর্থ অধ্যায়, হাসপাতালের রহস্যময় ছায়া। হাসপাতালে নেয়ার পর ডাক্তার জানালেন সালমার ফুসফুসে এক অদ্ভুত ধরনের বিষের অস্তিত্ব পাওয়া গেছে। এই বিষটি ধীরে ধীরে কাজ করে, আর অতিরিক্ত লবণের সংস্পর্শে এলে এটি সক্রিয় হয়ে ওঠে। টনি অবাক হয়ে ভাবল, সালমার খাবারে কি কেউ ইচ্ছা করে বিষ মিশিয়েছিল? কিন্তু তাদের বাড়িতে তো আর কেউ নেই। সেদিন রাতে হাসপাতালের বারান্দায় টনি পায়চারি করছিল। হঠাৎ সে দেখল হাসপাতালের পেছনের গেট দিয়ে একটা কালো রঙের গাড়ি বের হয়ে যাচ্ছে। গাড়ির ভেতরে একজোড়া চোখ তার দিকে তাকিয়েছিল। সেই চোখে কোনো মায়া ছিল না, ছিল শুধু শিকারী বাঘের মতো হিংস্রতা। ফোনে কেউ একজন বলছিল, হ্যাঁ বস, পাখি খাঁচায় আছে। আজ রাতেই কাজ শেষ হবে। পঞ্চম অধ্যায়, সত্যের মুখোমুখি। রাত ৩টে। সালমার জ্ঞান ফিরল। সে টনির হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, টনি ভাই, ওরা আমাকে ছাড়বে না। আমি একটা হার্ড ড্রাইভ লুকিয়ে রেখেছি সেই রাস্তার পাশের পুরনো বটগাছের নিচে। ওখানে বড় বড় রাগববোয়ালদের কুকীর্তির প্রমাণ আছে। ওরাই আমার বাবাকে মেরেছে, ওরাই আমাকে এই অবস্থায় ফেলেছে।
ঠিক তখনই হাসপাতালের ফায়ার অ্যালার্ম বেজে উঠল। চারদিকে ধোঁয়া আর চিৎকার। টনি বুঝল ওরা চলে এসেছে। সে সামারকে বলল সালমাকে নিয়ে পেছনের সিঁড়ি দিয়ে পালাতে। নিজে দামি হিসেবে একটা স্ট্রেচার ঠেলে অন্যদিকে দৌড় দিল। ততক্ষণে সেই অচেনা লোকগুলো হাসপাতালের ভেতর ঢুকে পড়েছে। তাদের হাতে সাইলেন্সার লাগানো পিস্তল। টনি মরিয়া হয়ে লড়ছিল, কিন্তু সে একা কতক্ষণ পারবে? ষষ্ঠ অধ্যায়, শেষ লড়াই। গল্পের মোড় ঘুরে যায় যখন সালমা হঠাৎ তার দুর্বলতা ঝেড়ে ফেলে উঠে দাঁড়ায়। সে আসলে কোনো সাধারণ মেয়ে নয়, সে নিজেও একজন প্রশিক্ষিত অফিসার ছিল যে ছদ্মবেশে ওই পাচারকারী চক্রে ঢুকেছিল। তার ট্রমা ছিল আসলে একটা অভিনয়, যাতে সে শত্রুদের নিশ্চিন্ত করতে পারে। সে টনিকে একপাশে সরিয়ে দিয়ে নিজেই লোকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। সামার অবাক হয়ে দেখল যে মেয়েটি কথা বলতে পারত না, সে আজ কালনাগিনীর মতো গর্জে উঠছে। গল্পটি এখানেই শেষ নয়। সালমা কি পারবে তার বাবার হত্যার বিচার করতে, নাকি টনি আর সামারকে আরও বড় কোনো বিপদে পড়তে হবে?